অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে আসতেছেন এবং যুক্তরাজ্য সফরে তিনি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বৈঠক করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। তখনই ঠিক খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন এড়িয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে। তো চলুন দেখি হঠাৎ করে 4 দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। 28শে জুন শনিবার ঢাকা অবরুদ্ধ হয়ে যাবে ইসলামপন্থীদের মিছিলে আর স্লোগানে। ঢাকায় তারা অভিমুখে যাত্রা করবে সারা বাংলাদেশ থেকে। ইসলামী মুভমেন্টের একটি বড় উত্থান হবে 28শে জুন শনিবার। কি কারণে 28শে জুন শনিবারকে তারা বেছে নিলেন? যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে যাতে করে একদিন আর বিলম্ব করার কোনো সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে পিছানোর কোনো সুযোগ না পান। দর্শক, গতকালকে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিএনপি নেতার সঙ্গে বাজে ব্যবহার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এরকম অভিযোগ উঠেছে। তর্ক বিতর্ক করেছেন এবং বয়স্কদের যেভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা তিনি করেননি, এরকম অভিযোগ উঠেছে। এবং এরকম অভিযোগের পর থেকে গতকালকে রাত থেকে এই ব্যাপারটা প্রচণ্ড সমালোচনার দিকে চলে গিয়েছে। তেমন জনাব নাহিদ ইসলামের সাথে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের এক ধরনের বিতণ্ডা হয়েছে। আমি এটাকে নিয়ে একটু আলাদাভাবে এবং গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই, কারণ জনাব নাহিদ ইসলাম যে বক্তব্য সবার সামনে দিয়েছেন বলে এখানে দেখা যাচ্ছে, এবং অবশ্যই এখানে প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন, তার সামনে বাক বিতণ্ডা হয়েছে। সেখানে যে অভিযোগটা করা হয় নির্বাচন চাওয়া নিয়ে, এটা নিয়ে আসলে সামনের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। কারণ যেই নির্বাচন চাওক না কেন তাকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হয়। বাংলাদেশে একটা নোবেলের যুগ চলে এসেছে, দ্য এরা অফ নোবেল প্রাইজ উইনিং যাকে বলা হয়, বা আরও ইংরেজিতে যদি আরও সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে হয়, যে এটা নোবেল প্রাপ্তির একটা যুগ। একই চমক দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন করে যুক্তরাষ্ট্র আবারও সফরে যাচ্ছেন এবং বড় ধরনের আরও একটা নোবেল পেতে যাচ্ছেন, অর্থাৎ আরও একটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল বা এই অ্যাওয়ার্ডটা আবার কেন তিনি পাবেন, সব কিছু জানবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওদিকে আবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক ডক্টর ইউনূসের সেই সফর বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং যত প্রকার চেষ্টা সে কিন্তু চালিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই জানেন, শেখ মুজিবুর রহমান সহ প্রায় 4 শতাধিক মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে শেখ মুজিবুর রহমান। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো, এক পর্যায়ে শেখ মুজিব বা শেখ হাসিনার বংশের যতগুলো বাতি ছিল সব এক এক করে বাংলাদেশ থেকে নেভিয়ে দেওয়া হচ্ছে। এমন পর্যায়ে চলে গিয়েছে যে শেখ হাসিনার নামটা উচ্চারণ করাও আগামীতে পাপের কাজ হবে। তো বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে শেখ হাসিনার শেকড় একদম উপরে ফেলা হচ্ছে। আর শেখ হাসিনার ছেলে তাদের ভিতরে কেমন জ্বলতে পারে একটু অনুভব করেন তো। তো ডক্টর ইউনূস সাহেব আবারও নোবেলের জন্য বা আবার একটা অ্যাওয়ার্ডের জন্য যাবে, আর শেখ হাসিনা পরিবার থেমে থাকবে মনে করছেন? না, ওরা উঠে পড়ে লেগেছে। তো কি হবে এবার? দর্শক, শেখ হাসিনা দেশে থাকাকালীন যেই কাজগুলো করে গিয়েছে, অপকর্ম, হত্যা, খুন, গুম, রাহাজানি, টাকা পাচার, যত রকমের অন্যায় আছে, এমন কিছু নেই যে সে এবং তার এমপি মন্ত্রী নেতাকর্মীরা করে নাই। সব কিছুর পাপের ফল এখন ধীরে ধীরে ভোগ করতেছে। তাদের নাম নিশানা শেকড় বাংলাদেশ থেকে চিরতরে উপড়ে ফেলা হচ্ছে, আর অন্যদিকে হাসিনারা জ্বলছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আসলে কথা বলবো না, ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখছেন, সেগুলো দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। রাজনীতির মাঠে চলছে তুমুল উত্তেজনা, নির্বাচন নাকি সংস্কার। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে জামাতের সমর্থন আছে, কিন্তু দেশটির সর্ববৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতায় যাবেন, বিএনপির সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে, তখনই ঠিক খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন এড়িয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে। তো চলুন দেখি হঠাৎ করে 4 দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। আর সম্ভবত ঈদের পরপরই 9 জুন বাংলাদেশে আগামী 7 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন।
এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে শুধুমাত্র তাই না, এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরও একটা বিশেষ বৈঠক আছে। বলা হয়েছে যে অধ্যাপক ইউনূসের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। তার এই সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে, সেই গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে। সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে 4 দিনের যুক্তরাজ্য সফরের সময় তিনি 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন। ওই দিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে তিনি তার যে অ্যাওয়ার্ডটি আছেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সেটি গ্রহণ করবেন। আর ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে 11 জুন 10 নং ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে অধ্যাপক ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকটি হতে পারে ঘণ্টা খানেকের কাছাকাছি, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ বিষয়টিও আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নৃশংসতার বিচার, সংস্কার এবং নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে। আর আমরা তো দেখি যে এখানে খসড়া সূচি অনুযায়ী 13 জুন আবার পুনরায় ঢাকাতে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই মুহূর্তে এই সফরগুলোর গুরুত্ব কতটুকু? গুরুত্ব অনেক। সর্বশেষ আপনি যখন জাপানে গিয়েছেন, বাংলাদেশের দাতা রাষ্ট্রগুলো বা পাওয়ারফুল সুপার পাওয়ার যে সকল রাষ্ট্রকে বাংলাদেশ কাউন্ট করে তাদের মধ্যে জাপান অন্যতম। জাপানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সংস্কার, বিচার এবং নির্বাচন ধারাবাহিকভাবে এগুলোতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এবার আছে যুক্তরাজ্য। তো যুক্তরাজ্য সরকার যদি পূর্ণ সমর্থন জানান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আভ্যন্তরীণ যে রাজনীতির চাপ তৈরি হচ্ছে বা ঈদের পরে বেশ কয়েকটা অমীমাংসিত ইস্যু আছে যেগুলো নিয়ে সরকার একটু চাপের মুখে পড়বে, যেমন ইশরাকের মেয়র পদ, এটা একটা চাপ কিন্তু সামনে আসতে যাচ্ছে। পাশাপাশি নির্বাচন ইস্যু, যেটা বিএনপি বলছিল যে ডিসেম্বরের আগেই চাইলেই সরকার নির্বাচন দিতে পারে, সংবিধান সংশোধন ছাড়া শুধুমাত্র 1 মাসের মধ্যেই সম্ভব। তো সার্বিক এই চাপগুলোকে কাটানোর জন্য বৈশ্বিক যে সমর্থন, বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলোর, তাদের সমর্থনটাই যোগানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 জুন শনিবার ঢাকা অবরুদ্ধ হয়ে যাবে ইসলামপন্থীদের মিছিলে আর স্লোগানে। ঢাকায় তারা অভিমুখে যাত্রা করবে সারা বাংলাদেশ থেকে। ইসলামী মুভমেন্টের একটি বড় উত্থান হবে 28 জুন শনিবার। কি কারণে 28 জুন শনিবারকে তারা বেছে নিলেন? যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে যাতে করে একদিন আর বিলম্ব করার কোনো সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে পিছানোর কোনো সুযোগ না পান। আর বাকি যারা এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে না, তাদের জন্য বিশাল আয়োজন করছে। ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়াবে সকল ইসলামী দলগুলা। এই মুহূর্তে আপনাদেরকে একটি অডিও শোনাচ্ছি চরমোনাইয়ের দ্বিতীয় পীরজাদা, যিনি নাকি বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচন করেছিলেন। ওনার মুখ থেকে সেই ঘোষণাটি একটু আপনারা শুনে নেবেন। আগামী 28 জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সংস্কার চাই, সংস্কার চাই। এই সংস্কার করার জন্য ইনশাআল্লাহ আগামী 28 জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে। সে বন্যা কিসের বন্যা? মানুষের বন্যা হবে। সে প্রলয় কিসের বন্যা? প্রলয় হবে, মানুষের প্রলয় হবে ইনশাআল্লাহ। কি যাবেন তো ইনশাআল্লাহ ঢাকায়? চলো চলো ঢাকায় চলো, চলো চলো। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে চরমোনাই থেকে যে ঘোষণাটি দিয়েছেন, চরমোনাইয়ের মাহফিল থেকে উনি ঘোষণাটি দিয়েছেন। এক বিশাল মাহফিলে হাজারো হাজার মানুষের সামনে তিনি মানুষকে ওয়াদাবদ্ধ করেছেন যে আগামী 28 জুন শনিবার চলো চলো ঢাকায় চলো। এটা চরমোনাই থেকে শুরু, কিন্তু এখনো জামাত শিবির শুরু করে নাই, এখনো অন্যান্য ইসলামী দলগুলা শুরু করে নাই। এখানে হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের ইসলামপন্থীরা যে এক মার্কায় একটি জায়গায় ভোট প্রদান করবেন, তার ঘোষণাটি হবে 28 জুন। সেই 28 জুন হতে বাংলাদেশ জামাত ইসলামী কয়টি আসনে নির্বাচন করবে, কয়টি আসনে চরমোনাই থেকে নির্বাচন করবে, কয়টি আসনে হেফাজত, কয়টি আসনে মামুনুল হক সহ আরো অন্যান্য ইসলামী দলগুলা, এবং এর সাথে যুক্ত হবে কিছু সমমনা অন্যান্য মতের রাজনৈতিক দল যারা নাকি এই পর্যন্ত ইসলামী দলগুলার সাথে যোগাযোগ মেনটেন করে চলেছেন। আরো একটি চমক আমি আশা করছি সেখানে আসবে, যে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকেও প্রতিনিধিরা যাদেরকে জামাত নির্বাচনে প্রার্থী দিবে, তারাও 28 জুনে অংশগ্রহণ করবে। এবং সেই ঐতিহ্যবাহী 28 জুন ঢাকার কোন মাঠে মানুষগুলার জায়গা হবে আমার জানা নাই। সোহরাওয়ার্দী উদ্যানের চাইতে বড় কোনো মাঠ বাংলাদেশে নাই। তবে আমার জানা মতে সেদিন আর সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ থাকবে না, সেটা সারা ঢাকা জুড়ে একটি সমাবেশ হবে। আর এই সমাবেশের মূল চাবিকাঠি হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের হাতে। শফিকুর রহমানের পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতকে শক্তিশালী করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাতে করে নির্ভয়ে সকল
সকল সংস্কার করে সকল বিচার কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচন দিতে পারেন। এবং এই 28শে জুন আরেকটি ঘোষণা আসবে, সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন চাই বলে তারা দাবি করবে। যে স্থানীয় সরকার নির্বাচন চাই, বিএনপি চাচ্ছে না, আগে সংসদ চাচ্ছে। এখন এই 28শে জুন থেকে যদি বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী দাবি করে আগে আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এট এ টাইম ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন একই দিনই হতে পারে, পৌরসভা মেয়র নির্বাচন, তারপরে মহানগরগুলোর নির্বাচন হয়তো আলাদা ডেট দিতে হবে। এইভাবে যদি সকল নির্বাচন ডিসেম্বরের ভিতরে সম্পন্ন করা হয় আর পরের এপ্রিল মের মধ্যে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, আমার মনে হয় এই দাবিটা নিয়েই তারা আসছে 28শে জুন। আর সবচেয়ে প্রথম তাদের দাবিটা থাকবে জুলাই ঘোষণাপত্র, এরপরে সংস্কার, এরপরে বিচার কার্যক্রম। শেখ হাসিনার রায় সহ শীর্ষ আওয়ামী লীগের যারা হত্যা, খুন, গুমের সাথে জড়িত অন্তত 100 মানুষের রায় শেষ করতে হবে, হয়তোবা তারা দাবি করবে ডিসেম্বরের মধ্যে, এবছরের মধ্যে। আর এই রায়গুলার কার্যক্রম মানে বাস্তবায়নের জন্য আরো হয়তোবা 3 মাস সময় বেশি হাতে রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মাঝে যদি অনেকগুলা বিচার বাস্তবায়ন করতে পারেন আর মার্চে গিয়ে যদি উনি ডিক্লার দেন মেতে নির্বাচন, এপ্রিল মাস মাঝখানে থাকে, তাহলেও এটা নতুন চমক নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খাতা কলমে যে পরিকল্পনা এঁকে রেখেছেন কোন ডেটে কোনটা হবে, কারণ বিচারের বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে নয়। কারণ বিচার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বিচারালয়ে যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যেই টিমটা কাজ করছেন, তাদের হয়তোবা 2 মাস বেশি লাগতে পারে, 2 মাস কম লাগতে পারে, কারণ এখানে সময়ের একটা বিশাল বিষয় আছে। তাই মেইন যারা মানুষ হত্যার সাথে সরাসরি জড়িত, আমরা ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা সহ 3 জনের উপরে সরাসরি ট্রাইব্যুনাল থেকে লাইভ সম্প্রচারণ করা হয়েছে বিটিভির মাধ্যমে। আমরা সামনের দিনগুলোতেও সেই লাইভ সম্প্রচারণ দেখতে পাবো। এবং এই বিচার কার্যক্রম পৃথিবীর মানচিত্রে প্রথম বাংলাদেশ করলো, যে টেলিভিশনের লাইভ সম্প্রচারণ। টেলিভিশনের লাইভ সম্প্রচারণের মাধ্যমে পৃথিবীতে এর আগে কোনো বিচার কার্যক্রম কখনো হয় নাই। এটাই ডক্টর ইউনূসের নতুন কেরেশমেটি। ওনার যে একটি ব্যতিক্রমী কার্যক্রম আছে, ব্যতিক্রম মানুষ উনি, সেটাও কিন্তু এই বিচারের মাধ্যমে উনি প্রমাণ করবেন। এই বিচার এতটা স্বচ্ছ থাকবে, পানির মতো পরিষ্কার থাকবে। 10 বছরের শিশু টেলিভিশনের সামনে দাঁড়িয়ে দেখবে শেখ হাসিনা স্বৈরাচার কিভাবে মানুষ হত্যা করেছে এবং তার বিচার কিভাবে করা হয়েছে, বিচারের রায় কিভাবে হচ্ছে। রায়টা বাস্তবায়নটা সরাসরি টেলিভিশনের সামনে যদি হয়, তাহলে বাংলাদেশে ইতিহাস করবে সারা বিশ্বের জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে আসতেছেন এবং যুক্তরাজ্য সফরে তিনি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বৈঠক করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যুক্তরাজ্য সফর করবেন, এটাকে সামনে রেখে এই লন্ডনে আসতেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় আমেরিকান পাসপোর্ট নিয়েছেন কিছুদিন আগে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সজীব ওয়াজেদ জয় যেই লাল পাসপোর্ট ক্যারি করতেন, বাংলাদেশের যে কূটনৈতিক পাসপোর্ট, সেই পাসপোর্টটা ক্যান্সেল করেছে। তো এই ক্যান্সেল করার কারণে সজীব ওয়াজেদ জয় আসলে কোনো জায়গায় যেতে পারতেছিলেন না। তো এই কারণে সজীব ওয়াজেদ জয় যেহেতু নির্দিষ্ট সময় ধরে আমেরিকাতে আছেন, এর জন্য তিনি তড়িঘড়ি করে আমেরিকার পাসপোর্ট নিয়েছেন। কারণ একটা সময় পর্যন্ত থাকলে আমেরিকাতে যে কেউ পাসপোর্টের আবেদন করতে পারে। সজীব ওয়াজেদ জয় সেই ক্যাটাগরিতে পাসপোর্টের আবেদন করে তিনি মার্কিন পাসপোর্ট পেয়ে গিয়েছেন, এখন তিনি মার্কিন নাগরিক। তো এই পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট ইউজ করে এই সজীব ওয়াজেদ জয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টার্ব করতে, তার এই লন্ডন সফর ভণ্ডুল করতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি লন্ডনে আসতেছেন। এবং যেই আওয়ামী লীগ বানাচ্ছে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং ব্যাপক বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন। আমি কিন্তু লন্ডনে কয়েকটা বিক্ষোভ অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম। বিশেষ করে হাসিনা যখন লন্ডনে আসতো, তখন বিএনপি ব্যাপক বিক্ষোভের আয়োজন করতো। আমি কিন্তু সরজমিনে নিজে সেরকম কয়েকটা বিক্ষোভে ছিলাম। সুতরাং আমি জানি আসলে যে এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানে আসলে কি হতে পারে বা কতটুকু ব্রিটিশ সরকার অ্যালাউ করে আসলে। তো সেরকম বাস্তব কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটু দেখি যে সজীব ওয়াজেদ জয় আসলে আর কি করবেন। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার 10ই জুন লন্ডনে আসার পরিকল্পনা রয়েছে। আজকে 4 জুন, তো 4, 5, 6, 7, 6 দিন আছে হাতে। তো এই 6 দিনের ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেছেন এবং সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘায়েল করার চেষ্টা করার পর সজীব ওয়াজেদ জয় লন্ডন থেকে চলে যাবেন ভারতে এবং ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় যে আওয়ামী নেতাকর্মী আছে তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন এবং বৈঠক করার পরে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন। এই 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে মা সেলের ভিতরে এখনো কোনো দেখা হয়নি এবং শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই হবে এই জয়ের যুক্তরাষ্ট্র থেকে এই ইংল্যান্ডে প্রথম সফর। এবং আপনারা জানেন যে এই সন্ত্রাস এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু অলরেডি নিষিদ্ধ।
এবং এই সন্ত্রাস, গুম এবং গণহত্যা অভিযুক্ত এই দলটা কিন্তু মোটামুটি লন্ডনে প্রচুর তৎপর আছে। কারণ এই অধিকাংশ আওয়ামী লীগের পলাতক লোকরা কিন্তু রয়েছে ভারতে এবং ভারতের পরেই তাদের অবস্থান কিন্তু এই লন্ডনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন করবেন এবং এটা বড় শোডাউন করবে এই গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনার অনুসারীরা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন, যদিও মিটিং এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, মানে কোন জায়গায় মিটিং করবেন, কার সঙ্গে মিটিং করবেন। তো যেখানে ডক্টর ইউনূস যাবেন সাধারণত করেন কি? ডক্টর ইউনূস তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, ব্রিটেনের রাজার সঙ্গে বৈঠক করবেন। তারপরে সাধারণত তিনি যে ব্রিটেনে বসবাসকারী যে প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। হয়তো আরো ২-১ টা জায়গায় যেতে পারেন। তো যেই জায়গায় যাবেন সেই জায়গায় আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে কালো পতাকা দেখাবেন, বিক্ষোভ করবেন এবং একই সঙ্গে তাদের যে লন্ডনে বিশাল শক্তি আছে এই শক্তির একটা মহড়া দিবেন। এবং এই কারণেই এই ইউরোপের যেসব দেশ আছে, যেমন ইউরোপের যে ফ্রান্স, জার্মানি, তারপরে আরো যে দেশগুলো আছে, বেলজিয়াম সহ আরো যেসব দেশগুলো আছে, এইসব দেশগুলো থেকে, আয়ারল্যান্ড, এইসব দেশগুলো থেকে প্রচুর পরিমাণে যেসব বাঙালিগুলো আওয়ামী লীগের প্রতি সিম্পিথাইজ তাদেরকে লন্ডনে নিয়ে আসার চেষ্টা করতেছেন, লন্ডনে যাতে ব্যাপক একটা জনসমাগম করা যায়। তো আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাকে অনুসরণ করে প্রচুর নেতাকর্মীরা, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা তারা বিভিন্ন দেশে আশ্রয় নেন। এর ভিতর কিন্তু অনেকেই এসেছেন যুক্তরাজ্যে এবং তারা খুব আরাম-আয়েশে আছেন। লুটপাটের টাকায় কেউ খুব অভিজাত এলাকায় অনেক বাড়ি কিনেছেন। কেউ বা দামি হোটেলে বসবাস করতেছেন। খুব আরাম-আয়েশে আছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় এবং এদের মধ্যে অনেকে প্রকাশ্যে আসতেছেনও। যেমন হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তারপরে আ সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, তাদেরকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছে। আবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তিনি লন্ডনে থাকলেও কিন্তু তিনি প্রকাশ্যে আসেন না। যদিও তার যে বাসা আছে, আপনারা জানেন যে তার ৩৬০ টা বাসা, 360 প্রপার্টি তার লন্ডনে। এগুলো কিন্তু ব্রিটিশ সরকার অলরেডি সিজ করেছে। এগুলো মানে তিনি ভোগ করতে পারবেন বা তিনি বিক্রি করতে পারবেন না। আম এরকম একটা সিস্টেমে এগুলো আসলে সিজ করা হয়েছে। আবার সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি আমাদের পাপনদাও দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করতেছেন। তো এরকম অনেকেই আছেন। অনেকেই আসলে প্রকাশ্যে আসতেছেন না, অনেকে প্রকাশ্যে আসতেছেন। তো এই লোকগুলো বিদেশে বসে এই বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই লক্ষ্যে কিন্তু একসঙ্গে কাজ করে যাচ্ছেন এবং এদের ভিতরে প্রায় শত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো এইজন্যই এই বিদেশে অবস্থানকারী আওয়ামী নেতাকর্মীরা তাদেরকে সংগঠিত করে ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এদের ভিতরে অনেকেই আছে তারা রাজনৈতিক আশ্রয়ে অলরেডি লাভ করেছেন বলে জানা যায়। মানে অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম। এবং এছাড়াও এ তো গেল মন্ত্রী। শেখ পরিবারের ছেলে শেখ হেলালের ছেলে তন্ময়কেও লন্ডনে বাংলাদেশের যে বাঙালি অধ্যুষিত এলাকা আছে লন্ডনে হোয়াইটচ্যাপেল এলাকায় সেখানে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এবং যুক্তরাজ্যের নাগরিক আছেন একজন, ওই যে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের মেয়র ছিলেন একতরফা ভোটে, বিনা ভোটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনিও কিন্তু ৫ই আগস্টের পর দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন এবং নিয়মিত বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছেন এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য তিনি বৈঠক করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ৯ই জুন তিনি রওনা করবেন এবং ১০ই জুন তিনি লন্ডনে পৌঁছাবেন এবং তিনি লন্ডন থেকে ফিরবেন ১৩ই জুন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকেও কিন্তু শোডাউনের কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা জুম মিটিং এ তিনি কড়া নির্দেশ দিয়েছেন যে যুক্তরাজ্যে যেসব আওয়ামী লীগ লোকেরা আছে তাদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং খোঁজখবর নিচ্ছেন এবং যাতে বিক্ষোভ সুসংগঠিত হয় এবং ইউনূসকে একটা বিপদে ফেলানো যায় এজন্য তাদেরকে সুসংগঠিত করতে এই সজীবদের জয়কে শেখ হাসিনা লন্ডনে পাঠাচ্ছেন। এবং এই ৫ই আগস্টের পর কিন্তু ভারতে পালিয়ে অবস্থান করা হাসিনা কিন্তু থেমে নেই। তিনি অডিও বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচুর বিষোদ্গার করতেছেন এবং আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন অডিও বার্তা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ব্যক্তিগত যে টেলিফোন আলাপ সেখানেও কিন্তু তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানে চরম বিষেধাগার করতেছেন এই শেখ হাসিনা। অন্যদিকে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু সজীবদের জয় ভিডিও বার্তা দেওয়া শুরু করেন। পাশাপাশি তিনি ফেসবুকেও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করেছেন এবং মাঝে মধ্যে তিনি ফেক নিউজও ছড়ান, অনেক মিথ্যা খবরও ছড়ান। তো যাই হোক, এখন লন্ডন সফর শেষে সোজা ভারতে যাবেন জয় এবং লন্ডন থেকে আওয়ামী লীগের অনেক নেতারাও জয়ের সঙ্গে ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। লন্ডন থেকে একদল নেতাকর্মী সহ জয় ভারত যাবেন, ভারত গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এরকম একটা তথ্য জানা গিয়েছে এবং মানে শেখ হাসিনা বলেছে যে যেহেতু রাজা চার্লস ইংল্যান্ডের একজন সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ৩ দেশের রাজা, সুতরাং রাজা চার্লসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক সেই বৈঠকটা ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করা হবে এবং কালো পতাকা দেখানো হবে, এয়ারপোর্টে কালো পতাকা দেখানো হবে, যে হোটেলে তিনি থাকেন সেখানে দেখানো হবে, যেখানে মিটিং করেন সেখানেও বিক্ষোভ করবে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। তো আপনারা জানেন যে ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনোনীত করেছে রাজা চার্লস এবং এই রাজ পরিবারের পক্ষ থেকে ১২ই জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে। রাজা দ্বিতীয় চার্লস তিনি নিজেই এই অ্যাওয়ার্ডটা তুলে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এটা আমাদের দেশের জন্য কিন্তু একটা বিশাল সম্মান। এবং
রাজপরিবারের পক্ষ থেকে যদিও এই ইউনুস তিনি আসবেন, বাট এরপরেও রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং সহ আরো কয়েকটি বৈঠক হতে পারে এবং এই যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লক্ষ লক্ষ কোটি টাকা লন্ডনে পাচার করেছে, এই পাচারকৃত টাকাগুলো কিভাবে দেশে ফেরত আনা যায় এজন্য তিনি সংশ্লিষ্ট যে ব্রিটেনের যে মন্ত্রীরা আছে তাদের সঙ্গেও বৈঠক করবেন। এন্টি মানি লন্ডারিং যে ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি, তবে বেশ কিছু বৈঠকের সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো বাংলাদেশ হাইকমিশন যে আছে লন্ডনে তারা সবকিছু চূড়ান্ত করেনি। তো এই নোবেল বিজয়ী ডক্টর ইউনুস যখন এই ব্রিটেনের রাজ পরিবারের আমন্ত্রণে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসছেন, ঠিক এই সময় তাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে এই বাংলাদেশে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ এই রাজনৈতিক দল। এবং এই লন্ডনে বিক্ষোভের মাধ্যমে এই ডক্টর ইউনুস সরকারকে একটা কঠোর বার্তা দিতে চায় দলটি। এছাড়া জুলাই এবং আগস্টে সুবিধামতো সময়ও কিন্তু যাতে বাংলাদেশে এই দলটি মাঠে নামতে পারে, এই লক্ষ্যে এই দলকে সুসংগঠিত করতে চাচ্ছেন এই জয় এবং শেখ হাসিনা নিজে। তারা নিয়মিত এই দেশে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীল যারা আছে যোগাযোগ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বিভিন্ন গ্রুপ খুলছেন, অনলাইনে সংগঠিত করার চেষ্টা করতেছেন। যদিও নেতা কর্মীদের কোনো মনোবল নাই। গত পরশুদিন দেখলাম ৫-৭ জন একটা মিছিল করে কাকে দেখে যেন একদম দৌড় আর দৌড়, মানে এত জোরে দৌড় দিচ্ছে মনে হয় ১ কিলোমিটার দৌড় দিয়ে তারপর পিছন দিকে তাকাইছে, এত ভয়। তো এখন এই শেখ হাসিনা নেতাকর্মীদেরকে মাঠে নামতে তিনি চাপ দিচ্ছেন এবং যারা ভারতে আছে, যারা ভারতে আছে, নরেন্দ্র মোদী দিচ্ছেন যে যারা ভারতে পালিয়ে আছে যেতে বলো, কারাবরণ করো, তোমরা আর এখানে থাকবা না। তো এই শেখ হাসিনার চাপে কিন্তু অনেকেই এই জুন জুলাইয়ের মধ্যেই দেশে ফেরার কথাও ভাবছেন। এবং এই যে এই শেখ হাসিনার আমলে যে যুক্তরাজ্যে নিযুক্ত একজন হাইকমিশনার ছিল সাইয়েদা মুনা তাসনিম, তিনি এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশে লবিং এর দায়িত্ব পালন করতেছেন এবং এই দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশন হাইকমিশনার সাইদা তাসনিম মুনা। তার এই মিশনই হচ্ছে এই আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করা। এবং এই সাইদা তাসনিম মুনা তিনি টানা ৬ বছর ধরে তিনি এই যুক্তরাজ্যের হাইকমিশনার ছিলেন, বাংলাদেশের হাইকমিশনার। কোন একজন কূটনীতিকে মাত্র ৩ বছর রাখা হলেও এই মুনাকে ৬ বছর রাখা হয়েছে। এবং এই তিনি শেখ হাসিনার অতি বিশ্বস্ত ছিলেন এবং আওয়ামী লীগের কঠিন চামচামি করতেন। তিনি এই বাংলাদেশ হাইকমিশনকে একটা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তিনি পরিণত করতেছিলেন। যদিও শেষ পর্যন্ত ইউনূস সরকার তাকে দেশে ফিরতে বলে, কিন্তু তিনি আসলে আর দেশে ফিরেননি। তিনি এখন এখানে থেকে বাংলাদেশকে একটা অস্থির করার চেষ্টা করেছেন। তো আমি যেহেতু যুক্তরাজ্যের নিয়মকানুন কিছু জানি, যেহেতু আমি যুক্তরাজ্যে বহুদিন আছি, যেমন যখন হাসিনা এই দেশে আসতো রাষ্ট্রীয় সফরে বা ব্যক্তিগত সফরে, হাসিনা তো প্রায় এই দেশে আসতো। হাসিনার খুবই প্রিয় ছিল যুক্তরাজ্য। ইনফ্যাক্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে তিনি চেয়েছিলেন যে ভারতে তিনি মাত্র কয়েক ঘন্টা থাকবেন, তারপর তিনি সেই বিমান নিয়েই যুক্তরাজ্যে চলে আসবেন। তো হাসিনা যখন ল্যান্ড করার পরে যোগাযোগ করা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে। স্যার কিয়ার স্টারমার বলেন যে না, আমরা শেখ হাসিনাকে মানে এই যুক্তরাজ্যে জায়গা দেব না, কারণ যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী একটা ব্যক্তি সেই দেশেই অ্যাসাইলাম করতে পারে যেই দেশে সে প্রথম প্রবেশ করে। যেহেতু হাসিনা সরাসরি আমাদের দেশে আসেননি, তিনি ভারতে প্রবেশ করেছেন, কাজেই শেখ হাসিনাকে ভারতেই অ্যাসাইলামের আবেদন করতে হবে। তো শেখ হাসিনা সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। শেখ হাসিনা আর পারলেন না লন্ডনে যেতে। শেখ হাসিনাকে বনকার বিমানটা আবার বাংলাদেশে ফেরত আসলো। তো এই শেখ হাসিনা যখন যুক্তরাজ্যে আসতো, তখন বিএনপি ব্যাপক বিক্ষোভের আয়োজন করতো। আমি কয়েকটা বিক্ষোভ কভার করেছি সাংবাদিক হিসাবে। তো আমি দেখেছি যে বিএনপি করতো কি, বিএনপি যা করতো আওয়ামী লীগও তাই করবে। বিএনপি বিভিন্ন আশেপাশের দেশ থেকে, মানে যুক্তরাজ্যে তো বিশাল একটা বাঙালি কমিউনিটি আছেই, এদের অনেকেই বিএনপি করে। আবার ওই আশেপাশে যে ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, তারপরে নেদারল্যান্ড, জার্মানি, এইসব দেশ থেকে প্রচুর, পোল্যান্ড, প্রচুর বাঙালিকে জড়ো করা হতো। কারণ এইসব দেশে তো বিমানে টিকিট খুবই সস্তা, ৩০ পাউন্ড ৪০ পাউন্ড, তারপরে ১ ঘন্টা ১.৫ ঘন্টাতে চলে আসা যায় করে। তখন পুলিশকে একটা অ্যাপ্লিকেশন করতো যে আমরা যেহেতু ব্রিটেন গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করতে চাই। তখন মনে করেন যে শেখ হাসিনা যে হোটেল থাকতো, ওই হোটেলের রাস্তার এই পাশে, তো এই পাশে একটা পুলিশ একটা জায়গা দিত ব্যারিকেড দিয়া, যে ঠিক এই জায়গার ভিতরে তোমরা বিক্ষোভ করতে পারবা, এর বাইরে তোমরা যেতে পারবা না। তো এই যে জায়গাতে বিক্ষোভ করে শেখ হাসিনাও হোটেলে থাকতো। হোটেল তো বিশাল বড় হোটেল, সে হয়তো তাকাইতো কি তাকাইতো না আমরা জানতাম না, বাট সে ওই হোটেলের পিছনের দরজা দিয়ে আসতো, হোটেলের পিছনের দরজা দিয়ে চলে যেত, এই আমাদের সামনে দিয়ে যেত না আরকি। আর আমরা যে কভার করতাম, যেখানে বিক্ষোভ করা হতো, সেখানে প্রচুর পুলিশ ঘেরাও দিয়ে রাখতো। আসলে এর বাইরে কিছু করার সুযোগ নাই। এর ভিতরে আমি দেখলাম, আমি কভার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম ওই যে হোটেলের ওই পাশে আবার ওই কিছু আওয়ামী লীগের লোকজন জড়ো হইতো, তারা আবার বিএনপির বিরুদ্ধে স্লোগান দিত, বিএনপিও আবার ওই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিত, এরকম দুই পাশে আরকি, এক পাশে আওয়ামী লীগ, এক পাশে বিএনপি। তো এর ভিতরে আমি নিজে সাক্ষী যে বিএনপির এক নেতা আওয়ামী লীগের দিকে একটা ডিম ছুঁড়ে মারছে আরকি। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনার মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।